আসসালামু আলাইকুম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছে এবং তাদের শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু তারা সেরে ফেলছে এবং আগামী 17 ফেব্রুয়ারি তারা পাকিস্তান শাইনসির বিপক্ষে একমাত্র অলম্যাপ ম্যাচে মাঠে নামবে এবং তাদের মূল পর্বের খেলা আগামী 20 ফেব্রুয়ারি ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা, সেই ম্যাচের মাধ্যমে তাদের মূল পর্বের খেলাটা শুরু হবে। এর আগে 2007 সালের পরে সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ কতটুকু ভুগতে পারে এবং একই সাথে তাদের প্লেইং একাদশ নির্বাচনে কতটুকু সমস্যার সম্মুখীন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে বাংলাদেশ এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছে এবং তারা শেষ মুহূর্তের প্রস্তুতি তারা নিচ্ছে এবং সামনে তাদের একটা ওয়ার্ম আপ ম্যাচ আছে এবং এরপরেই ঠিক তারা কিন্তু মূল পর্বে লড়তে তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়ার বিপক্ষে। এবং এই ম্যাচের আগে আপনি যদি প্লেইং একাদশের দিকে তাকান তাহলে কিন্তু বাংলাদেশ অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ সাকিব আল হাসান যে পজিশনে সবসময় ব্যাট করে গেছেন, তিনি ওয়ান ডাউনে অথবা টু ডাউনে তিনি সবসময় কিন্তু ব্যাট করে গেছেন, কিন্তু সাকিব আল হাসান না থাকায় সেখানে কিন্তু অনেক বড় ধরনের একটা গ্যাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে একমাত্র বামহাতি স্পিনার নাসুম আহমেদ, এবং তাকে দ্বারা বাংলাদেশ কতটুকু উপকৃত হবে সেটা কিন্তু আসলে সময়ই বলে দেবে। কারণ নাসুম আহমেদ তিনি বাংলাদেশের মাটিতে মিরপুরে খুব ভালো বলার, কিন্তু তিনি বিদেশের মাটিতে কতটুকু ভালো পারফর্ম করতে পারবে সেটি কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ পাকিস্তানে এমনিতেই ব্যাটিং সহায়ক উইকেট বানানো হয় সবসময়ের জন্য, এবং এরপরে হচ্ছে এটা আইসিসি ইভেন্ট এবং আইসিসি ইভেন্টে সবসময় কিন্তু ব্যাটিং সহায়ক উইকেটটাই প্রোভাইড করা হয় ব্যাটারদের জন্য, সেখানে বোলিংদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করে। এবং সেই ক্ষেত্রে নাসুম আহমেদকে কিন্তু সর্বোচ্চ ধরনের একটা প্রমাণ করতে হবে যে তিনি কতটুকু ভালো বল করতে পারবেন এবং বাংলাদেশের জন্য তিনি কতটুকু সফলতা নিয়ে আসতে পারবেন। এবং সাকিব আল হাসান না থাকার কারণে বাংলাদেশের প্লেইং একাদশে কিন্তু একটা হজবরল একটা অবস্থা সৃষ্টি হবে, সেটা কিন্তু আপনারা টুর্নামেন্ট শুরু না হলে এখন বুঝতে পারবেন না। কারণ আপনি যখন একাদশে মেহেদী হাসান মিরাজকে জায়গা দিতে যাবেন তখন কিন্তু জাকির আলী অনেক, তাকে কিন্তু ড্রপ করাতে হবে, অথবা বাংলাদেশের কনসিস্টেন্ট পারফর্মার গত কয়েকটা মাস ধরে বা কয়েকটা বছর ধরে সেটা হচ্ছে তাহিদ হৃদয়, তাকেও কিন্তু ড্রপড হতে পারে। কারণ সাকিব আল হাসান যদি থাকতো তাহলে কিন্তু তাদের একটা ব্যাটিং অপশন এবং একটা বোলিং অপশন কিন্তু তারা বাড়তিভাবে নিতে পারতো, কিন্তু সেই সুযোগটা কিন্তু এখন পাচ্ছে না। কারণ সাকিব আল হাসান তিনি একা দুইজনের কাজ করতেন, এখন সাকিব আল হাসান না থাকার কারণে তার অভাবটা পূরণ করার জন্য কিন্তু একটা ব্যাটারকে নিতে হচ্ছে এবং একই সাথে একটা বোলিংকেও কিন্তু একাদশে খেলাতে হচ্ছে। কারণ আপনি দেখবেন যে পুরো স্কোয়াডে একমাত্র বামহাতি স্পিনার নাসুম আহমেদ এবং একমাত্র ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। এখন যদি দুইজনের যে কোনো একজনকে আপনি খেলান তাহলে কিন্তু উপরের দিকে কোনো একটা ব্যাটসম্যানকে ড্রপড হতে হবে এবং তাকে কিন্তু সাইড বেঞ্চে বসে থাকতে হবে। এবং সেই সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে জাকির আলী অনেকের, কারণ অনেক রিসেন্টলি তিনি ফিনিশিংয়ে দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন, কিন্তু অনেক হয়তো দুর্ভাগ্যবশত তিনি হয়তো একাদশের সুযোগ নাও পেতে পারে ইন্ডিয়ার বিপক্ষে, অথবা তাহিদ হৃদয়ের তারও কিন্তু সুযোগ না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার যদি আমরা ওপেনিং পজিশনে মিরাজকে কোথাও কাজে লাগাতে চান তাহলেও কিন্তু সেখানে হয়তো তানজিদ হাসান তামিম অথবা সৌম্য সরকারের যে কোনো একজনকে ড্রপড হতে পারে। কারণ আপনি যদি দেখেন পুরো ব্যাটিং লাইন আপে সাকিব আল হাসান যে পজিশনগুলোতে খেলতো মূলত তিনি 4 নম্বর এবং 5 নম্বরে, কখনো তিনি 3 নম্বর পজিশনে খেলে থাকতেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাকি যে 7টা টিম আছে, 7টা টিমের সবচেয়ে বড় প্লেয়ারগুলো সবাই কিন্তু 4 নম্বর পজিশনেই কিন্তু তারা ব্যাট করবে এবং একটা দল কিভাবে খেলবে, তাদের লক্ষ্য কি হতে পারে, সবকিছু কিন্তু মূলত 3 এবং 4 নম্বর পজিশন থেকেই সেটা পরিচালনা করা হয়। এবং সেখানে সেই গুরুত্বপূর্ণ জায়গাটা এতদিন পর্যন্ত সাকিব আল হাসান, মুশফিকুর রহিম তারা পালন করে আসলেও যেহেতু সাকিব আল হাসান নেই, সো তার জায়গায় নতুন কোনো ব্যাটসম্যানকে কিন্তু ইনক্লুড করা হচ্ছে। সো সেই ক্ষেত্রে তাহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ এবং জাকির আলী অনেক, এই 3 জনের যে কোনো একজন কিন্তু একাদশ থেকে ড্রপড যাচ্ছেন, এটা কিন্তু একদম নিশ্চিত করে বলা যায়। এবং এই 3 জনকে একসাথে যদি খেলাতে যায় তাহলে রিশাদ হুসাইন অথবা নাসুম আহমেদের যে কোনো একজনকে সাইড বেঞ্চে বসে থাকতে হবে। এখন আপনার সামনে প্রশ্ন হচ্ছে যে নাসুমকে যদি বসিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার পুরো একাদশে একটা বামহাতি স্পিনার কিন্তু আপনি পাচ্ছেন না। সো অপোনেন্টের যদি ডানহাতি ব্যাটার বেশি থাকে তাহলে কিন্তু নাসুমকে খেলাতে হবে, এটা 100% শিওর। আবার যদি আপনি অপোনেন্টে দেখেন যে লেফট হ্যান্ডি ব্যাটসম্যান অনেক বেশি তাহলে কিন্তু মেহেদী হাসান মিরাজকে খেলাতেই হবে। যদি মেহেদী হাসান মিরাজকে না খেলায় তাহলে কিন্তু তাদের সেকেন্ড কোনো অপশন তারা কিন্তু পাবে না, কারণ যে পার্ট টাইম বলার আছে মাহমুদুল্লাহ রিয়াদ, একই সাথে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, তারাও বল করে থাকেন, কিন্তু তারা কতটুকু ভালো বল করতে পারবে সেটা কিন্তু এখন সবচেয়ে বড় বিষয়। কারণ এটা তো ভাই আইসিসি ওয়ার্ল্ড কাপ না, এটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে বিশ্বের সেরা 8টা টিম খেলবে এবং বাংলাদেশ যে গ্রুপে পড়েছে সেই গ্রুপ সঙ্গীরা যে গ্রুপে পড়েছে সেই গ্রুপে অন্য যে দলগুলো আছে নিউজিল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া, তারা কিন্তু কেউ ছাড় দিয়ে কথা বলবে না। সো বাংলাদেশকে এখানে কিন্তু সবচেয়ে বেশি ভোগাতে পারে। এবং সাকিব আল হাসানের দলে না থাকার কারণে 2টা পজিশন কিন্তু এই মুহূর্তে খালি রয়েছে এবং তার অভাব কিন্তু কখনোই পূরণ করতে পারবে না। কারণ সাকিব আল হাসানের মতো একজন খেলোয়াড় অনেকদিন পর পর আসে এবং বাংলাদেশ খুব সৌভাগ্যবান যে সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ারকে বাংলাদেশ পেয়েছিল, কিন্তু তাকে শেষ মুহূর্তে যে মিস ইউজ করা হচ্ছে
বা তাকে দলের সাথে না নেওয়া হলো এবং তিনি দলের সাথে যেতে পারলেন না, এবং একই সাথে তার উপরে বর্তমানে যা চলতেছে তাতে করে সাকিব আল হাসানের যে প্রাপ্য সম্মানটুকু সেটা তো তিনি পাচ্ছেনই না। এবং বাংলাদেশ প্রত্যেকবারই আইসিসি ইভেন্টে খেলার আগে সাকিব আল হাসানের উপর নির্ভর করে যেভাবে পারফর্ম করে সেই পারফর্মটা কিন্তু এবার আসলেই করতে পারবে না। এতে আপনি যদি মন খারাপ করেন বা আপনার খারাপ লাগে তাহলে আমার কোনো কিছু করার নাই, কারণ সাকিব আল হাসানের যে অভাবটা সেটা কিন্তু আসলে আপনি নাসুমকে দিয়েও কখনো পুরোতে পারবেন না বা তাওহিদকে দিয়েও কিন্তু আপনি পুরোতে পারবেন না। সাকিব আল হাসান যখন দলের সাথে থাকবে তখন ক্যাপ্টেন্সি যে করবে নাজমুল হাসান শান্ত, তার কিন্তু অনেকটা নির্ভর হয়ে তিনি ক্যাপ্টেন্সি করতে পারবেন, দলের যে কোনো ক্রুশাল মোমেন্টে তিনি সিদ্ধান্ত জানাতে পারবেন। এবং একজন এরকম বিশ্বমানের অলরাউন্ডার দলে থাকা মানে ক্যাপ্টেনের জন্য কিন্তু সবকিছু সহজ হয়ে যাবে। এবং সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ তিনি খেলেছেন 2017 সালে, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যে অতি মানবীয় একটা ইনিংস তিনি খেলেছিলেন, এই ইনিংসের পরে মূলত সাকিব আল হাসানকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকার কোনো কথাই নাই। এবং সাকিব আল হাসান দলের সাথে থাকা মানে দলটা কিন্তু অন্যরকম একটা উজ্জীবিত হওয়া, দলের মধ্যে একটা স্পিরিট কাজ করা, সেই স্পিরিটটা কিন্তু এবার আমরা নাও দেখতে পারি। এবং একই সাথে একাদশ নির্বাচনে কিন্তু সাকিব আল হাসানের যে জায়গাটা সেটা কিন্তু একদম অপূরণীয়। নাসুমকে দিয়ে আপনি কখনো সাকিব আল হাসানের যে বোলিংটা সেটা কখনোই পাবেন না, এবং তাওহিদ হৃদয় অথবা মেহেদী হাসান মিরাজকে দিয়েও কিন্তু আপনি সাকিব আল হাসানের যে ব্যাটিংটা সেটা কিন্তু আপনারা কখনোই পাবেন না। সো বাংলাদেশ দল কতটুকু ভালো খেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা হয়তো সময়ই বলে দিবে। তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে সাকিব আল হাসান তিনি এই মুহূর্তে দলের সাথে নেই। এবং আমরা সবসময় একটা জিনিসই লক্ষ্য করেছি যে সাকিব আল হাসান তিনি দলের সাথে থাকা মানে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা অন্যরকম স্পিরিট কাজ করে, এবং সাকিব আল হাসানকে ঘিরে একটা প্ল্যান হওয়া, এবং অপোনেন্ট সবসময় কিন্তু সাকিব আল হাসানকে ঘিরে একটা প্ল্যান, তিনি সবসময় তাকে ঘিরে কিন্তু একটা প্ল্যান সবসময় করা হতো। যেহেতু সাকিব আল হাসান নেই, সো অপোনেন্টের জন্য কিন্তু এটা অনেক সহজ কাজ হয়ে যাচ্ছে। এবং যেহেতু তাদের গ্রুপ সঙ্গী পাকিস্তান এবং ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড, এর মধ্যে পাকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু প্রবল শক্তিশালী প্রতিপক্ষ। যদি সাকিব আল হাসান থাকতেন তাহলে তিনি তার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগাতেন এবং দলকে সেইভাবে সহযোগিতা করতেন। কিন্তু যেহেতু সাকিব আল হাসান তিনি দলের সাথে নেই, সেহেতু তিনি ইন্ডিয়ার বিপক্ষে বা পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচগুলোতে তিনি তার যে এক্সপিরিয়েন্সটা তার টিমমেটের সাথে শেয়ার করতো সেটা কিন্তু এবার হচ্ছে না। এবং একই সাথে নিউজিল্যান্ডের সাথে যে একটা ভাবে ফাইট করবে, এবং নিউজিল্যান্ডের সাথে সাকিব আল হাসানের রেকর্ডটা কিন্তু দুর্দান্ত। সো নিউজিল্যান্ডের সাথে সাকিবের যে পারফরমেন্স সেটাও কিন্তু বাংলাদেশ মিস করবে। এবং ওভারঅল একটা কথাই বলবো যে সাকিব আল হাসানকে ছাড়া টুর্নামেন্ট খেলতে যাওয়া, আমরা জানি যে একটা না একটা সময় তারা বিদায় নিবে, নতুন প্লেয়ার আসবে, কিন্তু তাদের বিদায়টা এইভাবে না হয়ে তাদেরকে প্রপার একটা প্ল্যানিং এর মধ্য দিয়ে যদি তাদেরকে বিদায় জানানো হতো, এবং একই সাথে সাকিব আল হাসানকে কোনোভাবে যদি দলের সাথে ইনক্লুড করা হতো, তাহলে দেখতেন যে সাকিব আল হাসানের মাধ্যমে বাংলাদেশ দলের প্রত্যেকটা প্লেয়ার অনেক বেশি উজ্জীবিত হতো। এবং একই সাথে তিনি যদি খেলতে পারতেন তাহলে দেখতেন যে খেলার যে মানটা সেটা কিন্তু অন্যরকম হতো। এবং সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তারা চারজনে যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ খেলতে পারতেন তাহলে নিশ্চিত করে আমি বলতে পারি যে বাংলাদেশ কি করে দেখাতে পারতো সেটা হয়তো আমরা তখনই বুঝতে পারতাম, এবং তাদের সামর্থ্য কি রয়েছে এবং তারা কোন লেভেলের টিমটা হতো তখন সেটা কিন্তু আসলে আমরা সবাই জানি। ভাই এখন কথা হচ্ছে সাকিব আল হাসানের যে অভাবটা সেটা কিভাবে পূরণ হবে, সেটা নাসুমকে দিয়ে আদৌ পারবে কিনা, তাহিদ হৃদয় অথবা মেহেদী হাসান মিরাজকে দিয়ে আদৌ পারবে কিনা, এবং সাকিব আল হাসান দলের সাথে না থাকার কারণে জাকির আলী অনেকের ভাগ্যটাও হয়তো সুতোয় ঝুলছে। সো সবকিছু মিলাই কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে রয়েছে। এখন দেখার বিষয় যে সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ টিম কতটুকু ভালো খেলে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।